সেটা বলে দিছে লিঙ্ক দিয়ে প্রাইভেট থেকে আনপ্রাইভেট করছেন তো আগে দিয়ে তারপর লিংক দিবেন। কমেন্ট করা শুরু করতেছে, জয়েন হইতে পারতেছে না। আমি সবাইকে ডাকে নি। আরে তোর ইউটিউবে দিয়ে আবার কমেন্ট চালু করে দেয় দিয়ে যায় না। এই ইয়া ভাই, সোহেল ভাই, সোহেল ভাই, এই সোহেল ভাই, প্রাইভেট করে রাখছেন, কেমনে ভিডিও দেখবে? না হয় নাই তো, আনলিস্টেড করছেন। কি ঠিক আছে, কিছুই তো না, এখন কেউ জয়েন হতে পারে না, হয়েছে। কমেন্টের উপরে কমেন্ট করতেছে তো ভাল লাগে। কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, আন্তরিকভাবে দুঃখিত ভাইয়েরা এই প্রবলেমগুলোর জন্য। টেকনিক্যাল প্রবলেম আসলে আসলে অনলাইনের বিষয়টা অন্যরকম হয়ে যায়। তোমাদেরকে যে পরিমাণে জোশ নিয়ে পড়াইতে আসছে সেই জোশটাও আমার থাকে না। যাই হোক, অবশেষে আসতে পারছো। আর হবে না, আজকেই আমাদের মিটিং হবে, সেটা নিয়ে আমি ফর দ্য লাস্ট টাইম, যদি ফেসবুকে নেওয়া পসিবল নাই হয়, ফেসবুকে ক্লাস দেওয়া হবে না, ডিরেক্ট তোমাদের গুগল মিট বা ইউটিউবে ক্লাস হবে। এভাবে প্রত্যেক দিন তোমাদের স্পিরিটেও ইয়া করছে, তোমরা একটা জোশ নিয়ে আসছিলা যে হ্যাঁ আজকে উপন্যাস পড়ে শেষ করব। আমি আজকে কথা দিচ্ছি, দিস ইজ দ্য লাস্ট টাইম এই ধরনের কোনো ইস্যু হচ্ছে। আমি অ্যাজ এ টিচার তোমাদের রিসার্চ নিয়ে আমি হয়তো বা বেশ কিছুদিন ধরে থাকতে পারছি না, আমার ইয়ার ফাইনাল এক্সাম গেল, এবং এই কারণে এই ধরনের ইস্যুগুলো, ইন্টারনেট কনজিউমারের ইস্যুগুলো প্রচুর হচ্ছে। নাও ইটস হাই টাইম আমি তোমাদের জন্য স্ট্যান্ড নেওয়ার দরকার, এবং চিন্তা করিও না, ইনশাল্লাহ এটাই ছিল লাস্ট ক্লাস যে ক্লাসে এই ধরনের প্রবলেম হবে। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করে দিই। অনেক কষ্টে আসতে পারছো, হ্যাঁ অবশ্যই, এটা তোমাদের যতটা না ভালো লাগতেছে কি বলো, আমি জাস্ট আমার ক্যাম্পাস থেকে এখানে আসার রাস্তা মিনিমাম টাইম লাগে 1 ঘন্টা। আমি সেই হিসেবেই টাইম দাও, আমার 10টায় ক্লাস শেষ হওয়ার কথা, ক্লাস শেষ হয়েছে 10:30। লাস্টের মোমেন্টে এমন হয়েছে, ছোট বাচ্চারা যেভাবে দৌড়ায় আসে না, হ্যাঁ অনেক বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছে, তার চেয়েও বড় কথা, কিন্তু যখন দায়িত্ববোধের জায়গা সেই বড় ভাবটা আর থাকে না। একদম বলে না, দৌড়ায় চলে আসে, দৌড়ায় এসে 11টায় আমি ঢুকছি যেন তোমাদের ক্লাসে 1 মিনিট দেরি না হয়। কিন্তু আমার এই পরিশ্রমের এই ইন্টারনেটের কাছে কোনো লাভ নেই, আছে নাই তো। চলো যাই হোক, আমরা আবার স্পিরিটটা বজায় নিই, সবাই দ্রুত জয়েন হয়ে যাক এবং আমরা ক্লাস শুরু করে দিব। ওকে ওকে, হুম, ওটাই, ইউটিউবে আর মিটেই ক্লাস হবে ভাইয়া, ইউটিউবে এটা তোমাদের ক্লাস সবাই করতে পারবে। এবং প্লিজ ভাইয়ারা রিকোয়েস্ট, একটা অ্যাপ নামায় তোমাকে জাস্ট একটা ক্লাসে জয়েন করতে হবে। এই বোকা চন্দ্রের মতন কাজগুলো যে করো, কি বলবো তোমাদেরকে, বাংলার বোকা চাঁদ হয়ে যাচ্ছ তোমরা। কেন? কারণ হচ্ছে তুমি ভার্সিটি লাইফে আসবা, ঢাবিতে যে চান্স পাবো ভাই,
প্রত্যেকটা টিচারের আলাদা আলাদা করে গুগল ক্লাসরুম থাকবে, গুগল মিটে তোমার প্রত্যেকটা ক্লাস হবে। তখন ভার্সিটিতে যাই তুমি ক্লাস কেমনে করবা? যেই ক্লাসটাই স্যার মিস করবে, স্যার বলবে এই সবাই মিটে আসো, মিটে ক্লাস করো। তখন যে ফ্রেন্ডদের সামনে অসম্মান হবে না? বলবে না এই ছেলে কিছুই জানে না, ভার্সিটিতে কেমনে আসলো? সিম্পল একটা হিসাব, ভার্সিটিতে আমার প্রত্যেকটা কোর্সে, প্রত্যেকটা বছরে আমার 4টা করে কোর্স থাকে, প্রত্যেকটা স্যারের আলাদা গুগল ক্লাসরুম থাকে, সেখানে নোট থাকে। তাহলে সেখানে ঢুকতে তোমাদের যদি এখনই প্রবলেম হয়, ঢাবিতে চান্স পায় কি করবা, তাই না? এই ছোট্ট ছোট্ট টেকনিক্যাল জীবন এই যুগের সাথে তাল মিলায় চলার জন্য আমাদেরকে করতে হবে। তোমরা সবাই মিটে ঢুকে গেলে আমাদের আর কোনো অপশন দেখাই লাগে না। বাট এই যে একটা দুইটা বাচ্চা এখনো পারতেছো না, তাদের জন্য বলতেছি ভাইয়া প্লিজ ইউটিউব দেখো, না হলে কম্পিউটারের দোকানে যাও, কেউ ফোন চিনে, ফোন ইউজ করতে পারে এমন কারো কাছে যাও, গিয়ে অ্যাটলিস্ট গুগল মিটে জয়েন করো। ক্লাসগুলো খুব সুন্দর হবে, তোমরা খুব ভালো মতো করতে পারবা, তাহলে আমরাও এই প্যারাটা থেকে বেঁচে যাই। রিকোয়েস্ট থাকলো প্লিজ আজকের মধ্যে মিটে জয়েন করো। আমরা মিটে একদম সুন্দর ইন্টারঅ্যাক্টিভ ক্লাস নেই, যেটা অন্য কেউ আর নিবে না, এটাই সবচেয়ে বেটার। ওকে, ঠিক আছে? বা তোমাদের ফ্রেন্ড আছে একই পেজে, যে কেউ পারতেছো না, এভাবে একে অপরের সাথে কন্ট্যাক্ট করে একটু কাজটা করে ফেলো প্লিজ। আজকের মধ্যে করো, দিস ইজ দ্য লাস্ট টাইম আমি বলতেছি। এখন আর কোনো কথা না, আমরা আমাদের ক্লাস শুরু করে দিব। ওকে, ঠিক আছে? সেটাই শুরু করে দিতে হবে, বাট বুঝো তো, এখন তুমি যেরকম টাকা পে করে একটা দায়বদ্ধতা আছে তোমার প্রতি, আমাদের সবগুলো সমস্যা হচ্ছে আমাদের স্টুডেন্ট হয়ে গেছে তোমরা অনেকজন, প্রায় 5,000-এর উপরে তোমরা মানুষজন। এখন এই 5,000-এর মধ্যে 4,999 জন যেভাবে আমাদের দায় আছে, একজনের প্রতিও দায় আছে, সেই জায়গা থেকে এটা এনশিওর করতেছে। আর একটা দিন প্লিজ যারা ক্লাস করতেছো আমার, তাদেরকে বলতেছি ভাইয়া জয়েন করো। ওকে, সো চলো আমরা যেখানে ছিলাম, আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর বেসিকটা পড়ে ফেলেছি। এখন আমরা কোথায় চলে যাব? আমরা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর ব্যক্তিগত জীবন থেকে। এখন দেখি কে মনোযোগ দিয়ে পড়ছো, আমাকে বলো। ওয়ালিউল্লাহ বাবাজি কোন পত্রিকায়, ভালোভাবে বলো, কোন পত্রিকায় সাব এডিটর হিসেবে নিযুক্ত হন? কোন পত্রিকায় সাব এডিটর হিসেবে নিযুক্ত হন? কে পারবা? একটু আগে যা পড়াইলাম ভুলে গেছো কিনা সেটাই দেখবো। কোন পত্রিকায় সাব এডিটর হিসেবে যুক্ত হন? উত্তর করো দ্রুত। ওকে, ঠিক আছে? ইয়েস, ইংরেজি দি দৈনিক স্টেটসম্যান, দি দৈনিক স্টেটসম্যান, দি স্টেটম্যান। আচ্ছা, ডেইলি, দি স্টেটসম্যান না, কি বলো দেখি? দৈনিক স্টেটম্যান বা ডেইলি স্টেটসম্যান পত্রিকায়। দৈনিক শব্দটা মানে হচ্ছে এটা ডেইলি। আচ্ছা, এটাও জেনে রাখো, তোমাদের যে পেপার আসে, পেপারের নামের আগে দেখো না বলে দৈনিক প্রথম আলো, দৈনিক নয়া বাজার। এটা কেন লেখা থাকে? দৈনিক মানে প্রত্যেক দিন, অর্থাৎ মাসের 365 দিন প্রত্যেক দিন এই পেপারটা আসবে, একদিন পর পরও না, মানে আজকে কালকে, অর্থাৎ প্রত্যেক দিনে যে পেপারটা পাবলিশ হবে। আর তারপরে যখন আসে মাসিক, বলে না মাসিক মোহাম্মদী পত্রিকায়, পাইছো না তোমরা? মানে হচ্ছে এই পত্রিকাটা প্রতি মাসে একবার করে আসবে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এরকম করে বছরে আসবে 12টা সংখ্যা। তারপরে আসে হচ্ছে বাৎসরিক, এটা বছরে একবার আসবে, বছরে সংখ্যা বা পাবলিশ হবে কয়টা? একটা। ক্লিয়ার? এইভাবে হচ্ছে তোমার দৈনিক, মাসিক এবং কি বাৎসরিক পত্রিকাকে আলাদা করা হয়। এবারে চলো, প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ নয়নচারা, 1951 সাল। এটা কি ঠিক? না, নয়নচারার আরো একটা সাল পাওয়া যায়, 1900 কত বলো দেখি? 1946। এখন কোনটা ঠিক ভাইয়া? এখানে 1946টা মাছ মোর অ্যাপ্রোপ্রিয়েট, আবার 51 আরেক জায়গায় তথ্য পাবা, সবাই 46 দেখাবা, যদিও বা পাশের সাল আসবে না, তাও জেনে রাখো। তারপরে তার প্রথম প্রকাশিত গল্পের নাম হচ্ছে হঠাৎ আলোর ঝলকানি। সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত উপন্যাস লাল সালু, এটার জন্য তিনি অনেক আন্তর্জাতিক খ্যাতি পান। শেষ। সৈয়দ ওয়ালিউল্লাহর অনেক কিছু পড়ছি, তার পিছনে আর আমাদেরকে সময় দিব না। আমরা হচ্ছে অন্য জায়গায় যাব। সেটা কি?
এই জায়গায়। এখন দেখো, সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা কথা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার। আবার শ্রেষ্ঠ কথা সাহিত্যিক আর রূপকারের মাঝে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে অন্যতম বলা হয়েছে, মানে অনেকজনের মধ্যে একজন। ভুলেও এই লাইনটা পড়ে তোমরা সৈয়দ ওয়ালিউল্লাহকে আবার শ্রেষ্ঠ কথা সাহিত্যিক ট্যাগটা দিয়ে দিবা না, কারণ আমরা জানি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কথা সাহিত্যিক, শ্রেষ্ঠ কথা শিল্পী, শ্রেষ্ঠ ঔপন্যাসিক অল আর কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরকমই আরেকজন ভালো মানুষ হচ্ছেন কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। সিম্পল হিসাব গেল। তারপরে আমরা পরবর্তী অংশে চলে যাই, উপন্যাসের একদম স্টার্ট টু ইন। সি ইউনিটের যারা আছো তাদের জন্য আজকের এই উপন্যাসের এইটুকু পার্টটা খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট সিলেবাসে আছে এই টাইপের পড়া। এই কালকে যেটা আসবে সেটা থেকে প্রশ্ন আসে, বাট তাও কম বেশি হয়, ঠিক সিওরিটি নাই, বাট আসবে। বাট আজকে যেটা পড়বো সেটা ওই যে বললাম না, খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট সিলেবাসের মধ্যে ইনক্লুডেড। যেহেতু পড়ার টপিক আছে, পড়বা না কেন, তাই না? এই হচ্ছে বিষয়। তো চলো আমরা চলে যাই উপন্যাস কি। আমরা চলে যাব কোথায়? উপন্যাস কি এই অংশটাতে। উপন্যাসের প্রথম কথাই হচ্ছে আধুনিক কালের একটি বিশেষ শিল্প রূপ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জেনে রাখো উপন্যাস কোন কালের। আমরা উপন্যাস শব্দটা মনে করি সেটা হাজার হাজার বছর ধরে চলে আসছে, না। হাজার হাজার বছর আগের নিদর্শনে আমরা কবিতাকে পাবো, পদ্য পাবো, এগুলোকে পাবো। বাট উপন্যাস এটা একটা নতুন বা তুলনামূলক নতুন জিনিস। আমরা যখন আধুনিক কালে আসছি তখনই আমাদের উপন্যাস বা নভেল আসছে। উপন্যাসের আক্ষরিক অর্থ কি? দুইটা বিশ্ববিদ্যালয়ে এই অ্যাডমিশনে একটা কোশ্চেন আসছে, কি সেটা? সেটা হচ্ছে উপন্যাসের অর্থ কি। উপন্যাসের অর্থ হলো উপযুক্ত বা বিশেষ রূপে উপস্থাপন। উপযুক্ত বা বিশেষ রূপে স্থাপন, এটাই হলো উপন্যাসের আক্ষরিক অর্থ। এবং উপন্যাস আসলে কি? এটা হচ্ছে একটি উপাদানকে বিবৃত করার বিশেষ কৌশল, পদ্ধতি বা রীতিকেই উপন্যাস বলে। এই দুইটা লাইন মনে রাখবে, একদম সাথে সাথে রিলেটেড। আক্ষরিক অর্থ কি? উপযুক্ত বা বিশেষ রূপে স্থাপন করা। উপন্যাস দ্বারা কি বোঝায়? উপযুক্ত বা বিশেষ রূপে স্থাপন করা। এটাকেই ব্যাখ্যা করে পরের লাইনে বলবা, একটা উপাদানকে বিবৃত করার জন্য যে বিশেষ কৌশল, পদ্ধতি বা রীতি কি মেনে চলা হয় তাই হলো উপন্যাস। ওকে, ঠিক আছে। তারপরে উপন্যাসের ইংরেজি প্রতিশব্দ কি? উপন্যাসের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নভেল। এটা তোমরা অনেকেই জানো, যারা জানো না জেনে নিও। এবং এর আবিধানিক অর্থ কি? নভেলের ইংরেজিতে এটাকে বলা হয় a fictitious prose narrative or tale presenting picture of real life of the men and women। তাহলে সোজা কথা, উপন্যাস দ্বারা তুমি মানব মানবীর জীবনের একদম কি বলো দেখি একটা বাস্তবিক ছবি তুলে ধরো। উপন্যাস হচ্ছে যার ভিতর দিয়ে জীবনযাপনের বাস্তবতা প্রতিফলিত হয়। এবং অ্যাডমিশনে আসা আরো একটা কোশ্চেন, উপন্যাসের প্রধান উপজীব্য কি? উপন্যাসের প্রধান উপজীব্য হচ্ছে মানুষের জীবন। উপন্যাসের প্রধান উপজীব্য কি? উপন্যাসের প্রধান উপজীব্য হচ্ছে মানুষের জীবন। তারপরে উপন্যাসের কাহিনী কেমন হওয়া উচিত? উপন্যাসের কাহিনী যেমনই হোক, উপন্যাসের ইএম ফস্টারের মতে মিনিমাম 50,000 শব্দ নিয়ে একটা উপন্যাস রচনা করা উচিত। তাহলে উপন্যাসের আমাদের আকারটা বড় হবে, বাস্তব জীবন নিয়ে আলোচনা হবে। সোজা কথা, উপন্যাসের মূল উপজীব্য মানুষের জীবন। উপন্যাসের প্রধান উপজীব্য মানুষের জীবন। এবং কার মতে? ইএম ফস্টারের মতে উপন্যাস কত হাজার শব্দ নিয়ে তৈরি হওয়া উচিত? মিনিমাম 50,000 শব্দ নিয়ে হওয়া উচিত। উপন্যাসের আমরা বেসিক জানলাম। এবং আরো একটা অ্যাডমিশনে আসা কোশ্চেন, এমনি বলছি না, এই টপিক থেকে প্রশ্ন বছর বছর গ্যাপ দিয়ে আসে, বাট কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে টাচ দিয়ে দেয় এবং একটাই প্রশ্ন আসে। এমন না এক প্রশ্নের মধ্যে এই জায়গা থেকে দুইটা প্রশ্ন দিবে, একটাই আসে, বাট আসে। এখন কোথায় কবে আসবে জানি না, তাই পড়তে হবে। তো চলো, একটি সার্থক উপন্যাসের কয়টি উপাদান থাকে? একটি সার্থক উপন্যাসের
6টি উপাদান থাকে, এই 6টি উপাদানই হলো এগুলো। একটি সার্থক উপন্যাসের কয়টি উপাদান থাকে? 6টি উপাদান থাকে। কি কি? প্লট। আর এটা ভালো করে পড়বা এই কারণেই, এবারে বলা যাচ্ছে না, ঢাবির রিটেন আছে না, ঢাবির রিটেনে এবছর একটু ঝামেলা হতে পারে, যেহেতু ঢাবি আগে কি ট্রাই করতো, মানব কল্যাণে প্রবন্ধ ট্রাই করছিল, মানব কল্যাণও হয়ে গেছে, আমার পথ হয়ে গেছে, কবিতা প্যাটার্নেও একবার প্রশ্ন করছে। এবারে উপন্যাস বা নাটকের প্যাটার্নটা রিটেনে ঢাবি এখনো পর্যন্ত টাচ করেনি। তো এবারে আমার কি বলে সেটাকে, তোমার থিঙ্কিং এ বলছে যে উপন্যাস বা নাটকের জগতে রিটেনে এবার ঢাবি যেতে পারে, যেহেতু সবকিছু ট্রাই করা শেষ, উপন্যাস বা নাটকটা একটু চেখে দেখতে পারে। যদি সেটা চেখে দেখে তাহলে ওই যে সৃজনশীলের 10টা মার্ক, সেটার জন্য এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। একটি সার্থক উপন্যাসের উপাদান কয়টি? 6টি। এবং সেগুলো কি কি? আজকের ক্লাসটা এই জন্যই রিটেনের কথা মাথায় রেখেও এই পার্টটা মুখস্থ করবা। বলা যায় না, বাট হুনোস চলে আসলে একটা খচ্চরও এটা লিখতে পারতা না, আমি জানি, চলে আসলে একটা খচ্চরে এটা লিখতে পারতা না, মাথায় রাখো। বলা যায় না, গতবার যেরকম আমার পথের সময় জোর দিচ্ছিলাম, তারপর ভালো হয়েছে রেকর্ড করে প্রমাণ দেখাইতে পারছে যে দেখো ক্লাসে বলছি ঢাবিতে চলে আসছে, সেম যেন এটাও হয়, মাথায় রাখো। প্লট বা আখ্যান, চরিত্র, সংলাপ, পরিবেশ বর্ণনা, শৈলী বা স্টাইল, লেখকের সামগ্রিক জীবন দর্শন, এই বিষয়টা, এই 6টা উপাদানই একটি সার্থক উপন্যাসের অংশ। অর্থাৎ তুমি যখন একটা উপন্যাস করবা, তোমার একটা প্লট বা আখ্যান থাকতে হবে, অর্থাৎ উপন্যাসের ভিত্তি একটা দীর্ঘ কাহিনী দিয়ে তোমাকে শুরু করতে হবে, চরিত্র রাখতে হবে যেগুলো কি তোমার তার ভাবনা চিন্তাই উপন্যাসের প্রধান বিষয় হবে, অবশ্যই চরিত্রগুলোর পারস্পরিক সংলাপ থাকতে হবে, উপন্যাসের কাহিনীকে হতে হয় বাস্তব ধর্মীয় বিশ্বাসযোগ্য, অর্থাৎ তোমার পরিবেশ, উপন্যাস যখন লিখবা উপন্যাসে তুমি ফ্যান্টাসি আনতে পারবা না, উপন্যাসে তুমি অবাস্তব কিছু আনতে পারবা না, আশপাশের পরিবেশকে আমাদেরকে মানুষের জীবনের সাথে কানেক্ট করতে হবে। শৈলী বা স্টাইল, এটা এক একজনের এক এক রকম হবে, সেটাই হচ্ছে একটা লেখকের উপন্যাসটা নতুন ভাবে ফুটে উঠবে তার নিজের স্টাইল বা শৈলীর মধ্য দিয়ে। এবং একটা উপন্যাসে এই লাইনটাই খুঁজো, একটা উপন্যাসের মধ্যে আমরা কয়টি বিষয় খুঁজি? 2টি বিষয় খুঁজি। কি কি? লেখকের জীবনের চিত্র এবং জীবনের দর্শন। কি বলো দেখি? জীবনের চিত্র আমরা এবং জীবনের দর্শনই আমরা, এই দুটো বিষয়ই একটা কি একটা উপন্যাসে খুঁজি। জীবনের চিত্র, ওকে, ইয়েস ভাইয়া, কি বলো? জগন্নাথ ইজ এ রিপ অফ অফ ঢাবি, এইটা বলা উচিত না, বাট সোজা কথা, জগন্নাথ ইজ এ রিপ অফ অফ ঢাবি, জাস্ট ঢাবির সমপর্যায়ে যাওয়ার জন্যই জগন্নাথের প্ল্যানিং ছিল এই রিটেন থিওরি আনার জন্য, বুঝছো? তো সেই জায়গায় এই প্রিপারেশন নিলে জগন্নাথ হয়ে যাবে, জগন্নাথের কোশ্চেন প্যাটার্ন তুলনামূলক অনেক সহজ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই জায়গা থেকে 6টা নাম একদম মনে রেখে দিব, নিউ কিছু হলে যেন আমরা খায় না যাই অন্যজনের মতো, অ্যাটলিস্ট স্বর্ণ ভাইয়ার কথা তোমাদের মনে পড়ে। ওকে, ঠিক আছে, তারপরে চলো কি, তারপরে আমরা উপন্যাসের একটু ইতিহাস নিয়ে আলোচনা করব। খ্রিস্টীয় 14 থেকে 16 শতকে ইউরোপীয় নবজাগরণ বা রেনেসা, জিকেতে চলে আসছে ভাইয়া। রেনেসা কবে সংঘটিত হয়? রেনেসা, এটা তোমাদের তো সাধারণ জ্ঞানে অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তাই না? আমাকে কেউ বলতে পারবা হোয়াট ইজ রেনেসা? ইউরোপীয় নবজাগরণ তোমাদের জিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কেউ আমাকে বলতে পারবা? রেনেসা মানে কি? এটা কোথা থেকে শুরু হয় বলো? যেহেতু পড়তেইছি, সবসময় এই জিনিসটা ট্রাই করবা। তুমি যখন বাংলা পড়তেছো, বাংলার সাথে জিকের রিলেশন কি, জিকেতে তোমাদেরকে আলাদা করে আবার উপাধি, নাম, উপাধি এগুলো পড়তে হয়,
তাই না? তো এই জিনিসগুলো রিলেট করে পড়ার চেষ্টা করবা। যেমন এখানে বাংলা পড়তে পড়তে তুমি রেনেসাঁ আসছো, এখন জিকের রেনেসাঁয় চলে যাও, যেখানে ইউরোপের সাংস্কৃতিক আন্দোলন শুরু হয় কোথা থেকে? রেনেসাঁ ফ্রান্স, এই যে পেয়ে গিয়েছি, হ্যাঁ ফ্রান্স থেকে শুরু হয়। কোথা থেকে? ফ্রান্স থেকে শুরু হয়। 14 থেকে 16 শতক এটা চলে, যেটাকে সাংস্কৃতিক আন্দোলন বা ওকে। ইতালি থেকে কে বলছো ইতালি, আর কে বলছো ফ্রান্স? এখন দেখি তোমাদের মাঝে কনফিউশনটাই আমি ক্লিয়ার করি যে রেনেসাঁর শুরু কোথা থেকে, ফ্রান্স আর ইতালি। ভোট দাও। এখনো দেখো তোমাদের এই বেসিক সাধারণ জ্ঞানে এতটা কনফিউশন, তোমরা আন্তর্জাতিক ইতিহাস পড়ছো না? ইতালি আর ফ্রান্স, ভোট দাও। কে ইতালির পক্ষে, কে ফ্রান্সের পক্ষে? যাক ভাইয়া ঝগড়া লাগাই দিছে, তাই না? হ্যাঁ ঝগড়াটা তো দরকারি। ঝগড়া লাগাই দিছি, দেখো ঝগড়াটা লাগাই দিয়েছি, এখন ঝগড়াটা আমি ভাঙাই। অর্ধেক উপরে গেছে ফ্রান্সে, অর্ধেক চলে গেছে ইতালিতে। আর যারা জানে না তারা বলতেছে উই আর দর্শক, তাই না? বিদেশ, নো আইডিয়া। তো চলো এটা ক্লিয়ার করে দেয়। দেখো ভাইয়া, রেনেসাঁর পুনর্জাগরণে জাতীয়তাবাদ চেতনা আসে ইতালি। প্রথমে এটা ফ্লোরেন্স প্রজাতন্ত্র থেকে শুরু হয়, এবং ফ্লোরেন্স প্রজাতন্ত্র থেকে এসে সেটা ইতালিতে আসে, এবং ইতালি হচ্ছে বাপ, বাট তার বাপের চেয়ে ছেলে কার্যক্রম বেশি করছে। ফ্রান্সে একদম আমরা হচ্ছে কিসের পাই, রেনেসাঁর সংগঠিত রূপ পাই। অর্থাৎ রেনেসাঁকে একটা যে জাগরণের স্ট্রাকচার পায়, সেটা আমরা পরবর্তীতে ফ্রান্সের মধ্যে দেখতে পাই এবং পুরো বিশ্বে আরো র্যাপিড গতিতে ছড়ায়। এখন ছেলে যতই ভালো হোক, ছেলেকে চিনি তার বাপের পরিচয় দিয়ে, তাই না? বেসিক একটা ধারণা, যদিও বা ছেলে নিজের পরিচয়ে বড় হইতে পারে। তো সেই জায়গা থেকে যারা ইতালি ভোট করছো তাদেরটা ঠিক। রেনেসাঁ শুরু হয় কোথা থেকে? রেনেসাঁ শুরু হয় ইতালি থেকে, এবং সুসংগঠিত রেনেসাঁ শুরু হয় কোথা থেকে? সেটা হচ্ছে ফ্রান্স। ওকে, জেনে রাখো। এই হচ্ছে কাহিনী, বাপার ব্যাটার কাহিনী। তাহলে এখানে যারা ইতালি বলেছো তারা জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা উপন্যাস পড়তে পড়তে জিকেও পড়ে ফেললাম। রেনেসাঁ 14 শতক থেকে শুরু। 14 শতক মানে কি? 1300 সাল থেকে শুরু। যেই ভণ্ডগুলো 1400 সাল লিখছে, এটা চটকানা খায় শুরু হবে। 14 থেকে 16 শতক মানে কি? মানে হচ্ছে 1300 থেকে কত? 1300 থেকে 1599 সাল, বুঝছো? শতক মানে তো জানোই, এক আগায় থাকবে। যেমন আমরা এখন আছি কোন শতকে? 2000 থেকে 2100 মধ্যে। আমাদেরকে বলে কি? আমাদেরকে বলে হচ্ছে একবিংশ শতক। ক্লিয়ার না? এই জিনিসটা আবার ভুলে যায় না কেউ। তারপরে চলো, রেনেসাঁ যে শুরু হলো, এখান থেকে আমরা মূলত উপন্যাস রচনার জন্য মানুষের সাংস্কৃতিক চেতনা শুরু হয়। রেনেসাঁর মধ্য দিয়ে রাষ্ট্র থেকে ধর্মকে বিচ্ছিন্ন করে সেকুলারিজম পতিত হয়, এবং এর পরবর্তী টাইমে আমরা ফরাসি বিপ্লব পাই। আমরা ফরাসি বিপ্লব পাই, এবং এই যে দেখো ফরাসি বিপ্লব 1789 সালে। রেনেসাঁ থিওরি আসার পরে, অনেক পরে, ঠিক আছে। এবং সেই জায়গা থেকে আমরা উপন্যাসের ন্যায় বেশ কিছু কাহিনী গ্রন্থ পাই, যেমন আলিফ লায়লা ওয়া লায়লানে, ডেকামেরন, ডন কুইক্সোট। এবং এই সব কিছু হওয়ার পর 19 শতক মানে 1800 সাল পটভূমি পাইছি রেনেসাঁ থেকে, রেনেসাঁর সাংস্কৃতিক আন্দোলন থেকে। তারপরে আমরা আরো ফরাসি বিপ্লব আসে, এগুলো আরো র্যাপিড হইছে, এন্ড দ্য লাস্ট টাইম আমরা 1800 দিকে আসে একদম সুসংগঠিত ভাবে
উপন্যাসকে পাইছি সাহিত্য অঙ্গনে। ঠিক আছে, কোথায়? উপন্যাসকে পেয়েছি সাহিত্য অঙ্গনে। এবং এই জায়গা থেকেই আমরা, এবং যদিও বা আমরা উপন্যাসকে জানি কত আধুনিক কালের, ঠিক আছে, উপন্যাস কোন সময়ের? আধুনিক কালের। উপন্যাস কোন শতকে আবির্ভাব হয়? 19 শতকে। এইগুলো হচ্ছে বেসিক প্রশ্ন। উপন্যাসের পটভূমি কোনটা? পটভূমি মানে ফুল, সেটা হচ্ছে রেনেসা। উপন্যাসের পটভূমি গড়ে ওঠে কোথা থেকে? রেনেসা থেকে। এবং তারপরে হচ্ছে বাট প্রথম উপন্যাস যেটা, সেটা আবার হয়ে গেছে সেই আদিম যুগে। কারণ আমি তো জাপানে ইতিহাস বা মাইথোলজি বা সাহিত্য খুবই রিচ ছিল, এবং সেখানেই দ্য টেল অফ গেঞ্জি, দ্য টেল অফ গেঞ্জি 1100 শতকে রচিত একটা বই, যেখানে অনেকটা গল্প আকারেই তুলে ধরা হয়, এবং সেটাকেই তখন অনেক কি 90% মানুষ এটাকেই কিসের দরজা দেয়? এটাকেই প্রথম উপন্যাসের পুরস্কার দেয় বা প্রথম উপন্যাসের স্বীকৃতি দেয়। সেটা কত শতক? 1100 শতক, মানে 1000 থেকে 1099 সালের মধ্যে এটা রচনা করা হয়। তাহলে প্রথম উপন্যাস কি? প্রথম উপন্যাস হচ্ছে দ্য টেল অফ গেঞ্জি। উপন্যাস মূলত রচনা শুরু হয় কোন সময়? 19 শতকে। উপন্যাসের আরম্ভ কাল কোনটা? সেটাও হবে 19 শতক। উপন্যাসের ক্যামেরা কি গেছে? ওকে, চলা গিয়া, আসবে আবার, সমস্যা নাই, আসছে বছর আবার হবে। ক্যামেরা গেছে এবার। হ্যাঁ, ক্যামেরা এরকম লাইন হয়ে আছে, সিগন্যাল ইস্যু মেবি। আসছে। ওকে, ঠিক আছে, আবার গেছে, আসছে। বেনি আসহ কলা, এখানে গিয়ে তুমি এই খচ্চর গুলো এখানে দেখি এলজিবিটি এর প্রমোশন চালায় দিচ্ছ তোমরা। হ্যাঁ, তো চলো আমরা যেখানে ছিলাম, এই আলোচনায় আমাদের ইতিহাসটাও প্রায় পড়া শেষ। তারপরে এই যে নামগুলো দেখছো, এইগুলো তোমাদের হচ্ছে আজকে দাঁত ভাঙা শুরু হবে। কি হবে? দাঁত ভাঙা উপন্যাস। নামগুলো পড়তে পড়তেই মানুষের নামগুলো, উপন্যাসের নামগুলো সহজ আছে। ফ্রান্সের স্তাদেলের স্কারলেট অ্যান্ড ব্ল্যাক, এমিল জোলারের দি জার্মিনাল, হেনরি ফিল্ডিং এর টম জোন্স, চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিজ, রাশিয়ার লিও টলস্টয়, বা তার নাম, যেহেতু রাশিয়ান শব্দ, উচ্চারণে অনেক পার্থক্য, কেউ বলে লিও টলস্টয়, কেউ বলে লেভ টলস্টয়, যেটা অপশনে পাবা সেটাই। লেভ টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস, ফিদর দস্তয়েভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। যাই করো, এই দুইটা নাম ভোলা যাবে না, বাকি সবগুলোই পড়তে হবে। ওয়ার অ্যান্ড পিস এবং ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, এই দুটো খুবই পপুলার কাল্ট ক্লাসিক উপন্যাস। লেভ টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস, এগুলো কোন শতক? 19 শতক, একদম প্রারম্ভিক কালে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে নামগুলো মনে রাখো দেখি। ফ্রান্সের স্তাদালের স্কারলেট অ্যান্ড ব্ল্যাক, এমিল জোলারের কি? এমিল জোলারের দি জার্মিনাল, ব্রিটেনের হেনরি ফিল্ডিং এর কি? হেনরি ফিল্ডিং এর টম জোন্স, যে তারপরে চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিজ, লেভ টলস্টয় বা লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস, ফিদর দস্তয়েভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। এই কয়টা নাম মাথায় রাখতে হবে। ওকে, তারপরে চলো হচ্ছে এবার উপন্যাসের সবচেয়ে প্যারাদায়ক অংশ, যেখান থেকে একটা প্রশ্নের জন্য এত বেশি বিষয় মনে রাখতে হবে, যেটা কল্পনার বাইরে। এখন তোমাকে আমরা নট অনলি ফর ঢাবি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপেয়ার করতেছি। অ্যাডমিশন মানেই পড়তে হবে। তো এই জায়গা থেকে আসা প্রশ্ন হচ্ছে, এ পর্যন্ত আসছে প্রশ্ন একটা, সেটা হচ্ছে কি, চাঁদের অমাবস্যা কোন ধরনের উপন্যাস? সেটা মনস্তাত্ত্বিক উপন্যাস,
অপশনে ছিল। এবং অপর পেজে আরেকটা ছিল, অপর পেজে কি, অপর পেজে আরেকটা উপন্যাস যেখানে আমরা পাবো গোরা রাজনৈতিক উপন্যাস, এটা অ্যাডমিশনে আসছে। এখন এটা অ্যাডমিশনে আসছে তার মানে তার আশপাশ থেকেও আসতে পারে, পড়তে তো হবেই ভাইয়া, কিচ্ছু করার নাই। এবারে আমাদেরকে শ্রেণী বিভাগ অনুযায়ী কিছু বাংলা সাহিত্যের পপুলার উপন্যাসের নাম মুখস্থ করতে হবে। ক্লিয়ার? তো সেটা যদি মাথায় রাখো, শুরু করো। সামাজিক উপন্যাস, সামাজিক উপন্যাসে বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল, রবীন্দ্রনাথের চোখের বালি, শরৎচন্দ্রের গৃহদাহ, মুজিবুর রহমানের আনোয়ারা, ইমদাদুল হকের আব্দুল্লাহ এবং আমাদের ওয়ালিউল্লাহর লাল সালু। এই যে লাল সালু কিন্তু একটা সামাজিক উপন্যাস, এটাও তোমাদের অ্যাডমিশনে আসার মতো কোশ্চেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কয়টা, এই চারটা, বাকি দুইটা অ্যাভয়েডও করতে পারো। বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল, রবীন্দ্রনাথের চোখের বালি, শরৎচন্দ্রের গৃহদাহ এবং আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু, এগুলো কি সামাজিক উপন্যাস। এবারে ঐতিহাসিক উপন্যাসে যদি যাও, এখানে গুরুত্বপূর্ণ একটা খুবই বেশি, সেটা হচ্ছে বিষাদ সিন্ধু এবং সত্যেন সেনের অভিশপ্ত নগরী। বিষাদ সিন্ধু আমরা ছোটবেলায় পড়িনি, এমন কম মানুষই আছে। আমরা হাসান হুসেনের কারবালার গল্প সবাই জানি এবং তৎকালীন সময়ে আমাদের নানি দাদির সবার কাছে এই বইটা ছিল কিন্তু, বিষাদ সিন্ধু। তার লেখক মীর মোশাররফ হোসেন, যেখানে আমাদের কারবালার প্রান্তরের হায় হুসাইন হায় হুসাইন এই গল্পটা আমরা জানতে পারি, তাই না? ওকে, তার বাইরে কি, এই যে আমাদের লেভ তলস্তয়ের ওয়ার এন্ড পিস, এটা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস। এবং চেঙ্গিস খান ভাসিলিয়ানের, চেঙ্গিস খান এই নামটা আমাদের এমনি মনে থাকবে। এগুলো কি, এগুলো হচ্ছে ঐতিহাসিক উপন্যাস। ঐতিহাসিক উপন্যাসে একদম ছোটবেলার বিষাদ সিন্ধু, সত্যেন সেনের অভিশপ্ত নগরী, লেভ তলস্তয়ের ওয়ার এন্ড পিস তো আগেই মুখস্থ করে ফেলছি, এবং আরেকটা হচ্ছে ভাসিলিয়ানের চেঙ্গিস খান। কি বলো দেখি? ভাসিলিয়ানের চেঙ্গিস খান। ডান। তারপরে কি, তারপরে পাবো মনস্তাত্ত্বিক উপন্যাস, যেটা অ্যাডমিশনের জন্য আসলেই গুরুত্বপূর্ণ, কারণ এটা একদম একটু ভিন্ন ধারার উপন্যাসের। তো আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহর দুটো নাম পাবো, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো। এই দুটোই কিসের মধ্যে পড়বে? মনস্তাত্ত্বিক উপন্যাসে পড়বে। মনস্তাত্ত্বিক উপন্যাস কি ভাইয়া? যেটা হচ্ছে মানুষের ব্যক্তি জীবনের চিন্তা চেতনা এবং মানব মনের অবচেতন মনের চেতনা নিয়ে আলোচনা করে এমন একটা বিষয় হচ্ছে কি মনস্তাত্ত্বিক, যেখানে তোমার কি থিঙ্কিং বা তোমার থিঙ্কিং প্রসিডিউর নিয়ে আলোচনা হবে। তো এর মধ্যে আমরা কাকে পাবো? সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো, রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ, এবং বাকি দুটো পাবো এই যে দেখো, দস্তয়েভস্কি আর লেভ তলস্তয় আমাদেরকে দুইবারেই মুখস্থ হয়ে যাবে। ওখানে পড়ছি লেভ তলস্তয়ের কি বলো দেখি? ওয়ার এন্ড পিস। এটা কি? এটা ঐতিহাসিক। তারপরে পড়ছি কি বলো দেখি? আমাদের তারপরে পড়ে হচ্ছে দস্তয়েভস্কির ক্রাইম এন্ড পানিশমেন্ট, রাইট? ক্রাইম এন্ড পানিশমেন্ট যেটা পড়ছি সেটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। অলরেডি এই দুটো আমাদের এইগুলো পড়েই মুখস্থ হয়ে গেছে। তারপরে যাই রাজনৈতিক উপন্যাস, যেটা এই খুবই গুরুত্বপূর্ণ। কেন? তোমাদের জন্য এগুলো শীটে এভাবে পাবে না ভাইয়া। এক কাজ করো, তোমাদেরকে আজকে ক্লাসে পড়ে পারবে না, এগুলো তোমরা একটু স্ক্রিনশট তুলে নিবে। আচ্ছা, এগুলোতে এই পাশে সবগুলোই গুরুত্বপূর্ণ, এই পেজটার একটা স্ক্রিনশট তুলে নাও। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ গুলো আমি কালার করে দাগায় রাখছি, স্টার দিয়ে রাখছি, যে এগুলো অ্যাটলিস্ট পড়তে হবে। তো প্লিজ একটু স্ক্রিনশট নিয়ে নাও সবাই, এই স্ক্রিনশটটা থেকে পড়িও, কাজে লাগবে। ওকে, ঠিক আছে। লেকচার শিটে আছে বাট এভাবে দাগানো নাই, স্ক্রিনশট তোলা হয়েছে ঝটপট। শিটে আছে বাট শিটে ওই যে স্টার এভাবে কালার অনুযায়ী তোমার গুরুত্বপূর্ণ গুলোকে কালার করা নাই। তোমরা যদি চাও একটা স্ক্রিনশট নিয়ে এখান থেকেও পড়তে পারো। ওকে ওকে, ডান। তারপরে চলো হচ্ছে আমরা আসি রাজনৈতিক উপন্যাসে, যেখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা আমাদেরকে ভোলা যাবে না, জহির রায়হানের আরেক ফাল্গুন। রাজনৈতিক উপন্যাস মানে কিন্তু সেখানে মুক্তিযুদ্ধের কথা চলে আসবে। কিসের কথা?
মুক্তিযুদ্ধের কথা চলে আসবে এবং আমাদের আখতারুজ্জামান ইলিয়াস, আমাদের তার চিলেকোঠার সেপাই আহমেদ সফার ওঙ্কার, এই নামগুলো ভোলা যাবে না। শরৎচন্দ্রের পথের দাবি, রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা, তার বাইরে কি জহির রায়হানের আরেক ফাল্গুন, আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই, আহমেদ সফার ওঙ্কার, এই নামগুলো মাথায় রাখতে হবে। আঞ্চলিক উপন্যাস তেমন একটা গুরুত্বপূর্ণ না, বাট একটা প্রশ্ন অ্যাডমিশনে আসছে, সেটা হচ্ছে তিতাস একটি নদীর নাম। খুবই একটা কাল্ট ক্লাসিক উপন্যাস, এই জন্য শুধু এখান থেকে একটা পড়বা, একটা পড়লেই এনাফ। সেটা কি? অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম। রহস্য উপন্যাস আমরা ছোটবেলা থেকেই জানি, ফেলুদা, সত্যজিৎ রায়ের। ফেলুদা পড়িনি এমন বাচ্চা খুব কম, মাসুদ রানা সিরিজও অনেক কম পড়ছো। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, রহস্য উপন্যাসকে তেমন একটা সুগঠিত উপন্যাসের কাতারে ফেলাও হয় না। তারপরে আমাদেরকে যেতে হবে চেতনা প্রবাহ রীতির উপন্যাস, যেখানে এই একটা জিনিস, সৈয়দ ওয়ালিউল্লাহর কাদো নদী কাদোকে আমরা পাইছি মনস্তাত্ত্বিক উপন্যাস, এটা একই সাথে চেতনা প্রবাহ রীতির উপন্যাসের মধ্যেও পড়ে, যেখানে সময়ের সাথে মানুষের পরিবর্তিত চিন্তাধারা নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ প্রবাহমান চেতনা, মানুষ যেভাবে একটা বিষয়কে দেখছিল সেইটা কিভাবে চলছে সেরকম আলোচনা এখানে পাওয়া যায়। তার মধ্য থেকে কাদো নদী কাদো কিন্তু একসাথে দুইটা, কি কি? একই সাথে তোমার চেতনা প্রবাহ রীতির, একই সাথে সেটা মনস্তাত্ত্বিক উপন্যাসও বটে। এবং লাস্টে পাবো হচ্ছে জেমস জয়েসের ইউলিসিস, এটা গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে, এতগুলো নাম আমাদের গেল। চিলেকোঠার সেপাই, এই পুরো পেজে যদি বলো ভাইয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, সেটা হচ্ছে রাজনৈতিক উপন্যাস হিসেবে আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই, যেটাকে বলা হয় আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অন্যতম সবচেয়ে সাজানো গোছানো উপন্যাস বা সবচেয়ে পপুলার উপন্যাস এটা। ওকে, তারপরে পাবো আত্মজীবনীমূলক উপন্যাস, এই যে শ্রীকান্ত, এটা শরৎচন্দ্রের নিজের জীবনেরই কথা বলেন। শরৎচন্দ্রের নিজের জীবনের উপরে শ্রীকান্ত উপন্যাস, এবং তার বাইরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, এটাও আমরা জানি কার, আমাটির ভেপু, পথের পাঁচালীর মধ্যে। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ নাই, বাট রূপক উপন্যাস খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস, যেই ধারায় খুব কম উপন্যাস পাওয়া যায়, যেখানে বাংলাদেশের মধ্যে শওকত ওসমান একদম বলা যায় রাজ করে, যেখান থেকে তার নামই শুধু আমরা পপুলার কিছু রূপক উপন্যাসে পাবো। কৃতদাসের হাসি, সমাগম, রাজা উপাখ্যান, পতঙ্গ পিঞ্জর। এবং এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে জর্জ অরওয়েলের অ্যানিমেল ফার্ম, অর্থাৎ যেখানে পাত্রপাত্রী মানুষ নয় কিন্তু জন্তু জানোয়ার, অর্থাৎ জন্তু জানোয়ারের বিয়ের গল্প দিয়ে মানুষের বৈবাহিক জীবনের আলোচনা করছে, তাহলে অ্যানিমেল ফার্ম। ওকে, তাহলে এরই মধ্য দিয়ে আমাদের সাহিত্যের কিছু উপন্যাস আমরা পড়ে ফেললাম। এবার বাংলা সাহিত্যের উপন্যাসের ইতিহাসটা একটু পড়তে হবে, যে বাংলা ভাষার ফার্স্ট উপন্যাসটা কে লেখেন, কবে লেখা শুরু হয়, কোনটা সার্থক উপন্যাস, এটুকু পড়লে আমাদের ইতিহাস আজকে শেষ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, দুইটায় বাংলা সেকেন্ড পেপার ক্লাস। ওকে, চার্জ নাই, চার্জে দাও ভাইয়া। অ্যানিমেল ফার্ম পড়ছি, তাই না? গুড জব। এটা কে পড়েছো? পেনড্রাগন হামিম। ওকে, তাহলে চলো এবার আমরা পরবর্তীতে চলে যাই। কি বাংলা ভাষায় উপন্যাস লেখার সূচনা ঘটে। আমরা জানি উপন্যাস লেখার সূচনা ঘটে কবে? 19 শতকে। এবং বাংলা ভাষায় উপন্যাস লেখার সূচনা ঘটে কবে? 19 শতকে, অর্থাৎ অন্যের সাথে তাল মিলায় আমরা চলছি। বাংলা ভাষার প্রথম উপন্যাস বলা হয় কাকে? সেটা হচ্ছে টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে। অ্যাডমিশনে আছে কোশ্চেন ভাইয়া, 3টা স্টার দিয়ে দাও। টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে প্রকাশিত প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল। তাহলে প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? টেকচাঁদ ঠাকুর। তার লেখা উপন্যাসের নাম কি? আলালের ঘরের দুলাল। বাট এটাতে উপন্যাসের অনেক কিছুই মিসিং ছিল, নাটকের মতো কিছু সংলাপ ছিল, এইসব অপ্রাসঙ্গিকতার জন্য এটাকে একটু উপন্যাসের কাছে নিয়ে যাওয়া যায় না। বাট তারপরে বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাসের রচয়িতা হিসেবে আমরা পেয়ে যাব দুর্গেশ নন্দিনী, যেটা লিখবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার লাইনটা মনে আছে না?
তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন। তাহলে বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, প্রথম লেখা উপন্যাস আলালের ঘরের দুলাল, লেখেন কে? প্যারীচাঁদ মিত্র। কোন ছদ্মনামে লেখেন? লেখেন হচ্ছেন টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে। ওকে, অপশনে দুইটা থাকবে না ভাইয়া কখনোই, কাদো নদী কাদো, ওটা দুইটা অপশনে কখনোই থাকবে না, হয় বহুপদী কোশ্চেন করবে বা দুটো একসাথে এটাও ওটা, দুইটা আলাদা করে থাকবে না। ওকে, ওটা দুই ক্যাটাগরির মধ্যেই পড়ে, যে যদি প্রশ্ন করে ওরকম পিকিউলিয়ার কোশ্চেন করবে না। ওকে, ঠিক আছে। ওকে, তারপরে চলো 20 শতকের দ্বিতীয় দশকের শেষে বাংলা উপন্যাস তুমুল ভাবে জনপ্রিয় হয়ে ওঠেন, আর জনপ্রিয়তম ঔপন্যাসিক হয়ে ওঠেন শরৎচন্দ্র। আমরা 19 শতকে তো আর শরৎচন্দ্রকে পাইনি, শরৎচন্দ্র আসছে কত সালে? 19 শতকে শরৎচন্দ্রের মেইনলি উপন্যাস লেখা শুরু হয়। আমরা জানি শরৎচন্দ্র কত সাল থেকে? 1916 সাল থেকে সাহিত্য রচনা শুরু করে। যে ভণ্ডগুলো ভুলে গেছো মনে করো, শরৎচন্দ্র কত সাল? 1916 সাল থেকে সাহিত্য রচনা শুরু করে। তো এই আলোচনার পরেই আমরা আমাদের ইতিহাসের সাক্ষী হওয়া শেষ। বাট আমরা এখন একটু তারপরে একটু ইতিহাস নিয়ে আলোচনা করব, যে শুরু হয় কোথা থেকে। শুরু হয় হচ্ছে বঙ্কিমচন্দ্র থেকে, তার দুর্গেশ নন্দিনী হয়ে যায় বাংলা সাহিত্যের ফার্স্ট উপন্যাস। তারপরে তিনি বিষবৃক্ষ লেখেন এবং কৃষ্ণকান্তের উইল বাংলা সাহিত্যের ইতিহাসে অন্যতম কাল্ট ক্লাসিক একটা উপন্যাস। বঙ্কিমচন্দ্রের পরবর্তীতেই রবীন্দ্রনাথ হাল ধরেন বাংলার উপন্যাসের, যার চোখের বালি, গোড়া, যোগাযোগ, শেষের কবিতা, এগুলো তো আমরা জানি। তারপরে আসেন শরৎচন্দ্র, তিনি তো সবার মাঝে একদম পপুলার হয়ে যান। তারপরে আসেন হচ্ছেন শরৎচন্দ্র রবীন্দ্রনাথ পরবর্তী বাংলার কি তিন পাণ্ডব বা তিন মানিক এসে বাংলা সাহিত্যের হাল ধরেন। তারা কে কে? গতদিনে পড়াইছিলাম না যে শরৎচন্দ্র রবীন্দ্রনাথের পরেই তিনজন এসে বাংলা সাহিত্যের হাল ধরেন। দোজ থ্রি পাণ্ডব অ্যান্ড কি তিন মানিক হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বা দোজ থ্রি বন্দ্যোপাধ্যায় হচ্ছে বিভূতিভূষণ, তারাশঙ্কর এবং মানিক বন্দ্যোপাধ্যায়। তারপরে কি? তারপরে আমাদের ইতিহাসে বিভূতিভূষণের কিছু পড়তে হবে, খুব ছোট ছোট, পথের পাঁচালী, অপরাজিত, তারাশঙ্করের গণদেবতা পঞ্চগ্রাম, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের রীতিকথা। এই দুইটা তো আমরা গতদিনই মুখস্থ করে ফেলছি। তাহলে পরবর্তী অংশে শরৎচন্দ্রের পরে আমাদের এই কয়েকটা উপন্যাস। এরপরে বাংলা সাহিত্যের কিছু পপুলার উপন্যাস। বলো, যে বলতে পারবা এই মুহূর্তে কম্পিউটারের ভিতর দিয়ে আমি তাকে চকলেট ছুঁড়ে মারবো। জননী নামে আমাদের বইয়ে আর কার উপন্যাস আছে? এটা কিন্তু আমি পড়ানোর সময়ে বলছি যে এটা তার ফার্স্ট উপন্যাস হলেও শওকত ওসমানও এই নামে একটা উপন্যাস লেখেন, তাই কনফিউজ হওয়া যাবে না। সেটা কে? জাস্ট গত ক্লাসে বলছি, যদি না পারছো খবর আছে। জননী নামে আর কার একটা উপন্যাস আছে বলো দেখি, উত্তর চাই। এই চকলেট আমি বের করতেছি, পকেটে তো চকলেট নাই, ছুঁড়ে মারবো শিওর। বলো, জসিমউদ্দিন হয়নি? শরৎচন্দ্র এই যে ভুলগুলো যেটা করছে, পার্ক জিমু, মাহিন, জিমু আর জাহান, এই খচ্চর গুলো ভুল কেন? আবার শরৎচন্দ্র বলে মানিক বন্দ্যোপাধ্যায়। ইয়েস, মানিক বন্দ্যোপাধ্যায়। যা পড়তেছো, যে মনোযোগ দিচ্ছ, এটাই জিনিস। আমি যখন পড়াবো লেকচার শিটের বাইরে অনেক আলাদা তথ্য থাকবে, এই জন্য ভাই লাইভ ক্লাস করতে হবে। বাংলা ফার্স্ট পেপার রিডিং পড়ে গেলেই হয়, পড়ে যাও, প্রশ্ন দেখো, তারপর ভাইয়ার কথা মনে পড়বে, বাট তোমার করার কিছু থাকবে না, সিম্পল হিসাব। তো বাংলা সাহিত্যে এই যে আমরা পড়েছি সেটা কাজে লাগলো। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নামই হচ্ছে জননী, যেই নামে এখন আমরা দেখতে পাচ্ছি শওকত ওসমানেরও একটা উপন্যাস আছে। আমাদেরকে পড়তে হবে সেম এই পেজটা, একটু স্ক্রিনশট তুলে নাও, এখানে গুরুত্বপূর্ণ গুলো কালার করে দাগানো আছে। ওকে, পড়ে নাও। সত্যেন সেনের অভিশপ্ত নগরী আমাদেরকে পড়তে হবে। জননী, কৃতদাসের হাসি শওকত ওসমানের। শওকত ওসমানের কৃতদাসের হাসি আবার কি আমরা পড়ছি না? তার কি রূপক উপন্যাস কে ডমিনেট করে? শওকত ওসমান। সেখান থেকে কৃতদাসের হাসিকে আমরা পাবো। তারপরে শহীদুল্লাহ কায়সারের সারেং বউ পপুলার, জহির রায়হানের হাজার বছর ধরে, আনোয়ার পাশার রাইফেল রটি আওরাত, আবু ইসহাকের সূর্য দীঘল বাড়ি, এগুলো বেশ গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে।
তারপরে পরবর্তীতে আমরা আরো পাবো আহমেদ সফার ওঙ্কার, এটাকে আমরা রাজনৈতিক উপন্যাসে অলরেডি মুখস্থ করে ফেলছি। আলাউদ্দিন আল আজাদের 23 নম্বর তৈলচিত্রকে আমাদেরকে মনোযোগের সাথে পড়তে হবে। মাহমুদুল হকের জীবন আমার বোন, আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই অলরেডি মুখস্থ আমরা করছি রাজনৈতিক উপন্যাসে। সেলিনা হোসেনের হাঙ্গর নদী গ্রেনেড, এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি ফার্স্ট র্যাঙ্ক করতে চাও মুক্তিযুদ্ধে রিলেটেড খুব পপুলার এবং সুন্দর, তার মধ্যে 1 নম্বরে যদি চিলেকোঠার সেপাই পাও, 2 নম্বরে পাবা হচ্ছে তুমি হাঙ্গর নদী গ্রেনেডকে, এটাও খুব পপুলার। এবং ভাষা আন্দোলন নিয়ে হচ্ছে আরেক ফাল্গুন জহির রায়হানের। ওকে, হুমায়ুন আহমেদের নন্দিত নরকে আরো একটা পপুলার উপন্যাস। এই ছিল আমাদের বাংলা সাহিত্যের উপন্যাসের A to Z আলোচনা। এবার আমরা লাল সালুকে নিয়ে আলোচনা করব, বাট মাথাটা একটু ঠান্ডা করো, কতগুলো তথ্য আরেকবার পড়তে হবে ভাইয়া, লেকচার শিটে একটু টাইম দিতে হবে, না দিলে খবর আছে। তারপরে আমি প্রথম থেকে একটা রিভিশন দিয়ে দিব, মাথাটা ঠান্ডা করে খালি ভাইয়ার কথা শোনো যে আমরা কি কি পড়লাম, কি কি মাথায় রাখতে হবে। খুব একটা বেশি কিছু কিন্তু পড়িনি, আমরা একদম সৈয়দ ওয়ালিউল্লাহকে দিয়ে শুরু করছি। জন্ম মৃত্যুর আমাদের দরকার নাই, আমাদের জানা দরকার সে জাস্ট প্যারিসে মরছে, এটা জানা দরকার। তার জন্মের চেয়ে গুরুত্বপূর্ণ কি, সে যে প্যারিসে মারা গেছে সেটা কেন, কারণ সে কূটনৈতিক কাজ করতো। কূটনৈতিক মানে আবার বলি না কূটনি বলি ওই না, কূটনৈতিক মানে হচ্ছে দুটো দেশের মধ্যে যখন রাজনৈতিক আলোচনা হয় সেটাকে বলা হয় কূটনীতি। এখন এই জায়গায় কূট শব্দটা খারাপ শোনায়, তো সেই জায়গা থেকে আমাদের কাছে এটা সম্পর্কে একটা খারাপ ধারণা আসছে ভাই। কূটনীতি মানে খারাপ চিন্তা চেতনা না, দুটো দেশের মধ্যে পারস্পরিক রাজনৈতিক আলোচনাই হচ্ছে কূটনীতি, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে আমরা তার কোথায় চলে আসছি যে তিনি সর্বশেষ প্যারিসে ছিলেন এবং তিনি কোন জায়গায়, দি স্টেটসম্যান দৈনিক, দি স্টেটসম্যান পত্রিকায়, ডেইলি স্টেটসম্যান এখানে পড়াশোনা করেন। তার পড়াশোনা করেন না, চাকরি করেন কি পদে, সাব এডিটর। তারপরে তার পিতা 23 বছর বয়সে মারা যান। তিনি বাংলা বেতার এবং করাচি বেতার দুটোতেই কাজ করেছেন। এবং তার উপন্যাসের নাম আসলে আমাদেরকে মনে করতে হবে কি কি, খুবই সহজ। তার উপন্যাসের নাম আসলে লাল সালু, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো, সিম কিভাবে রান্না করতে হয়, গল্পে নয়নচারা, নাটকে বহিবীর। দ্যাটস ইট, শেষ। তারপরে তার প্রথম প্রকাশিত কিসের নাম, গল্প গ্রন্থ হচ্ছে নয়নচারা। প্রথম প্রকাশিত গল্প বা সবার আগে যে সাহিত্যটা পাবলিশ করেন সেটা হচ্ছে হঠাৎ আলোর ঝলকানি। এবং আমরা জানি তিনি কোনো কবিতা লেখেননি, এই কারণেই প্রথমেই আমি বলছিলাম যিনি জীবনে কখনো কবিতা লিখবেন না তাকে কখনো কবি বলা যাবে না। সে কারণে সৈয়দ ওয়ালিউল্লাহকে নিয়ে কবি বা লেখকের নামটা আমি ইচ্ছে করে ভুল দেওয়া যেন তোমরা জানতে পারো। ওকে, ঠিক আছে। তারপরে তার ব্যক্তি জীবনে আমরা জানলাম কথা সাহিত্যে অনেক কিছু তুলে ধরছে, আন্তর্জাতিক মানে উন্নীত করেন। কারণ এই যে লাল সালুটা এত পপুলার উপন্যাস হয় যেটাকে বিশ্বের বিভিন্ন ভাষায় কি করা হয়। ওকে, ঠিক আছে। তারপরে আমরা ঝটপট করি, ঝটপট কি, ঝটপট হচ্ছে কি উপন্যাস, উপন্যাস আধুনিক কালের একটি বিশিষ্ট শিল্প রূপ। উপন্যাস কি, উপন্যাস হচ্ছে আধুনিক কালের একটি বিশিষ্ট শিল্পরূপ। এর চেয়ে বড় কথা, উপন্যাসের মূল উপজীব্য কি, আমার সাথে র্যাপিড ফায়ার বলবা। উপন্যাসের মূল উপজীব্য মানুষের জীবন, উপন্যাসের মূল উপজীব্য মানুষের জীবন। উপন্যাসের আক্ষরিক অর্থ কি, উপযুক্ত বা, উপযুক্ত বা বিশেষ রূপে স্থাপন। আক্ষরিক অর্থ উপযুক্ত বা বিশেষ রূপে স্থাপন। আর মূল উপজীব্য কি, মানুষের জীবন। নভেল পাবা এই হচ্ছে, এবং একটা উপন্যাসে E.M. ফস্টারের মতে কত, 50,000 শব্দ থাকতে হবে, শেষ। ও একটা সার্থক উপন্যাসের উপাদান কয়টা, 6টা উপন্যাস। একদম বেসিক থেকে শুরু করবা। বেসিক কোথায় শুরু হবে, একটা প্লট বানাবা, চরিত্র ঢালবা, সংলাপ দিবা, পরিবেশ বলবা, স্টাইল আনবা, জীবন দর্শন দিবা, উপন্যাস শেষ। একটা উপন্যাসে 2টা বিষয়ের জন্যই আমরা পড়ি, জীবনের চিত্র, জীবনের দর্শন। কয়টা বিষয়ের জন্য একটা উপন্যাস পড়ি, জীবনের চিত্র, জীবনের দর্শন দেখার জন্য। উপন্যাসের পরিবেশ অবশ্যই কি হইতে হবে, বাস্তবধর্মী, বাস্তবধর্মী, বাস্তবধর্মী। কেন, কারণ উপন্যাস বাস্তবধর্মী না হলে আমরা আমাদের জীবনের সাথে রিলেট করতে পারি না। ওকে, ঠিক আছে। এই ক্লাস শেষ করব কেন, হ্যাঁ খচ্চর, এখন কোনো পড়াই হয় নাই।
তারপরে কি খ্রিস্টীয় 14 থেকে 16 শতকে আমরা পাবো কি রেনেসা, কোথায়? ইতালি, নট ইন ফ্রান্স। ফ্রান্সের বিপ্লব পাবো, ফ্রেঞ্চ বিপ্লব রেনেসাকে আরো সারা বিশ্বে ছড়ায় দেয়। সেটা আমরা পরবর্তীতে ফ্রেঞ্চ বিপ্লব কত সালে হয়? 1789 সালে। ফরাসি বিপ্লব 1789 সালে। তো আমরা জানি পটভূমি যদি বলি, উপন্যাস রচনা শুরু হয় রেনেসা বিপ্লবের সাংস্কৃতিক আন্দোলনের পর থেকে। বাট মেইনলি উপন্যাস শুরু হয় কবে? শুরু হয় বলে সেটা 19 শতকে, অর্থাৎ আধুনিক কালে আমরা উপন্যাসকে পাই। আধুনিক কালে উপন্যাসকে পাইলে কিছু উপন্যাসের নাম আমাদেরকে মুখস্থ করতে হবে। প্রথমেই দুটো রাশিয়ান নাম, কি কি? ওয়ার অ্যান্ড পিস, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। কার কার? লেভ তলস্তয় আর হচ্ছে তোমার ফিদর দস্তয়েভস্কির। এখান থেকেই আমরা জেনে রাখি। কি বলো দেখি, ওয়ার অ্যান্ড পিস তোমার কিসের মধ্যে পড়ে যাবে? ওয়ার অ্যান্ড পিস তোমার আলোচনায় চলে আসবে এবং পরবর্তীতে আমরা সেগুলো নিয়ে পড়বো। ওকে, ঠিক আছে। তারপরে আমরা প্রথম উপন্যাস কি? প্রথম উপন্যাস হিসেবে আমরা অবশ্যই এটা মাথায় রাখতে হবে, 1100 শতকে দ্য টেল অফ গেনজি। এটা কিন্তু একটা জাপানিজ বই ছিল যেটাকে উপন্যাসের রূপ দেওয়া হয়। ওকে, ঠিক আছে। তারপরে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই, সামাজিক উপন্যাসে। সামাজিক উপন্যাসে আমাদেরকে অনেক কিছু পড়তে হবে, এই পার্টটা তোমরা নিজেরা পড়ে নিবে, এখানে আর বেশি কথা বললে মাথা আউল ফাউল হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তারপরে বাংলা ভাষার ইতিহাসে চলে আসলে কি? বাংলা ভাষার ইতিহাসে চলে আসলে সেখানে 19 শতকে সবার প্রথম কাকে পাবো? প্যারীচাঁদ মিত্র, টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম, আলালের ঘরের দুলাল, বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী। তার দুর্গেশ নন্দিনীর পর থেকে 20 শতকে গিয়ে আমরা মেইনলি ভালো রূপ পাই, একদম প্রপার সাহিত্য রচনা শুরু হয় 20 শতকে বা 1900 থেকে 2000 সালে বাংলায় উপন্যাস রচনা শুরু হয় মেইনলি। তার আগে তাহলে একদম শুরুতেই আমরা কাকে পাবো? বঙ্কিমচন্দ্রের কি কি পাবো? বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনীর পরে বৃক্ষ পাবো এবং সবচেয়ে পপুলার কৃষ্ণকান্তের উইলকে পাবো। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর হাল ধরেন, কি হাল ধরেন? গোরা, রাজর্ষি, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, এগুলো তো আমাদের সব মুখস্থ। রবীন্দ্রনাথের 12টা উপন্যাসই আমাদের মুখস্থ। শরৎচন্দ্রের উপন্যাসগুলো আমরা পড়ছি, কি বলো দেখি? তার মধ্যে পপুলার হচ্ছে শ্রীকান্ত 4 খণ্ড, এটাকে তার শ্রেষ্ঠ উপন্যাস বলা হয়। শ্রীকান্ত 4 খণ্ড, গৃহদাহ, চরিত্রহীন। তারপর হাল ধরেন বাংলা 3 পাণ্ডব বা 3 মানিক বা 3 বন্দ্যোপাধ্যায়। কে? তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায় এবং আরেকজনকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাদের কয়েকটা বিভূতিভূষণের পথের পাঁচালী আর অপরাজিত। মানিক বন্দ্যোপাধ্যায় আমরা অলরেডি পড়ছি। মানিক বন্দ্যোপাধ্যায় আমরা পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, এগুলো বলা যাবে না। তারাশঙ্কর একটু আলাদা মানুষ, তারাশঙ্কর সম্পর্কে জানি না, তার মাত্র 2টো, গণদেবতা আর পঞ্চগ্রাম বললেই হয়ে যাবে। এছাড়া বাংলা সাহিত্যে চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াসের নাম এবং সেলিনা হোসেনের হাঙ্গর নদী গ্রেনেড মনে রাখতে হবে, আহমেদ ছফার ওঙ্কার মনে রাখতে হবে এবং তার বাইরে শওকত ওসমানের কি রূপক উপন্যাসে তিনি বাংলায় একমাত্র ডমিনেট করেন এবং তার কৃতদাসের হাসি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া মানিক বন্দ্যোপাধ্যায় জননী লিখছে, শওকত ওসমানও জননী লিখছে। এই আলোচনার পরে আমরা আরো কি পাবো? আর পাবো হুমায়ুন আহমেদের নন্দিত নরকে, আলাউদ্দিন আল আজাদের 23 নম্বর তৈলচিত্র। এই যে আলোচনা করলাম, আমাদের উপন্যাসের কাহিনী খতম। ওকে, ঠিক আছে। তাহলে এই যে সিম্পল একটা জিনিস তোমরা 1 থেকে শুরু করে এইভাবে নিজের মুখে বলতে গেলে, বলা গেলে উপন্যাসগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে। পড়তে হবে, আমি বরাবরই বলছি আমি কোনো সুপার হিউম্যান না। শিক্ষক পড়াইতে আসে কারণ সে পড়িয়ে এসেছে, তার অভিজ্ঞতা আছে। তোমাদের আর আমার মাঝে ডিফারেন্ট জাস্ট প্র্যাকটিসের, আর কিছু না। আল্লাহ মেধা সবাইকে সেম দিছে, এই জিনিসটাই মাথায় রাখবা। ওকে, ঠিক আছে। পড়তে হবে। ক্লাস এটা শেষ করা যাবে না, আমরা এখন আসল জায়গায় যাব। এখন সবাই একটু পানি খাও, 2 মিনিটের একটু ব্রেক দেই। ওকে, অনেকগুলো তথ্য মাথায় গরম গরম ভাজা হচ্ছে, এইটুকু পার্ট আমাদেরকে পড়ে তারপর আজকের ক্লাস শেষ করব। ওকে, ঠিক আছে। আজকে উপন্যাসে ঢুকলে আরো মাথার তার ছিঁড়ে যাবে। আমাদেরকে ওই যে লাল শাল উপন্যাসের তথ্য নিয়ে একটু পড়তে হবে, কারণ অ্যাডমিশনে এখান থেকে একটা প্রশ্ন আসার মতন। ওই পার্ট থেকে 1 মার্ক, এইটুক পার্ট একাই 1 মার্কের গুরুত্ব রাখে, এতটা গুরুত্বপূর্ণ। আমরা জানি কি লাল সালু সামাজিক উপন্যাস, তাই না? লাল সালু সামাজিক উপন্যাস, এটা সবার আগে জেনে রাখো, এটা ভুলা যাবে না। সৈয়দ ওয়ালিউল্লাহর আরো 2টো আমরা লিস্টে পাবো, কি কি? আমরা হচ্ছে তার কাদো নদী কাদো পাবো, এবং কি বলো দেখি, কাদো নদী কাদো মনস্তাত্ত্বিক উপন্যাসে পাবো। আবার কাদো নদী কাদো পরবর্তীতে সে আরেকটায় পাবো চেতনা প্রবাহ রীতির উপন্যাসেও পাবো।
রূপক উপন্যাসে অ্যানিমেল ফার্ম নামটা খুব মনোযোগ দিয়ে মনে রাখবা। রূপক উপন্যাসে কোন নামটা? অ্যানিমেল ফার্ম নামটা মনে রাখবা। ওকে, ঠিক আছে। এবারে আমাদের লাল সাল উপন্যাসের প্রকাশ নিয়ে 2 মিনিট একটু বসো, আমি একটু পানি খাই, দেন শুরু করি। আমি এখনো নাস্তা করি নাই। সকালবেলা যেটা হয়, ভার্সিটিতে আসবা, বিশ্ববিদ্যালয় জীবনে সকালের নাস্তা নামে শব্দটা চলে যাবে জীবন থেকে। ওকে, 25-এ শুরু হবে, আর 1 মিনিট আছে, আর 1 মিনিট আছে। পড়া 25-এ শুরু হবে। যেই খচ্চর বন্ধুগুলো তোমার এখনো উপন্যাসের ক্লাস করতেছে না, সেই খচ্চর গুলোকে আগে সাবধান করো, নাহলে খবর আছে। উপন্যাসের ক্লাস মিস দিলে ভাইয়া একটা মার্ক তুমি জলের মধ্যে ঢালে দিচ্ছ। এই সিম্পল একটা জিনিস মাথায় রাখবা, পুরো একটা মার্ক অ্যাডমিশনে তোমাকে মনে রাখতে হবে। আরো যদি বি ইউনিটের কথা চিন্তা করো ভাই, 3টা মার্ক না হলে মিনিমাম 2টা মার্ক উপন্যাস থেকে পাবাই। সেই জিনিসটা যদি ছেড়ে দাও, তোমার ওইদিকে 60টা টপিক পড়ে তোমাকে 2টা বা 3টা কয়টা আসবে সেটার সিওরিটি পাও না। সেই জায়গায় একটা টপিক থেকে 2টা প্রশ্নের সিওরিটি পাওয়া অনেক বড় ব্যাপার না? একটু কষ্ট করে সেই জন্য পড়তে হবে। 2টা ক্লাস, ক্লাস বারবার আটকায়। আটকায় নাই ভাইয়া, আমি বসে আছি, ক্লাস আটকায়নি, এবার সমস্যা নাই। কারণ আমি বাংলাদেশি, বাঙালি না খেয়েও সারাদিন পড়তে পারে, আমি পারি না কারণ আমি বাংলাদেশি। ও আচ্ছা, বাঙালি না হয়ে তুমি বাংলাদেশি হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, জাবিতে এগুলোই বেশি আসে। ইয়েস ভাইয়া, এই জন্যই তো বললাম এই প্যাটার্ন গুলো জাবিতে অনেক বেশি প্রশ্ন আসে। বিশ্ববিদ্যালয় এক্সামে উপন্যাস পুরোটাই পড়তে হবে। নাটকটা কি হয় না, কি করব, ওটাও হয়ে যাবে। আচ্ছা, তোমাদের কথা বুঝে রংপুরে অফলাইন এক্সাম ব্যাচ চালু করেন। 25 বাজে গেছে, ক্যামেরাটা একটু নাস্তা খাইতে গেছে, তাকে একটু ঠিক করে দিতে বলি। আগের সিস্টেমে তো ভালো ছিল ভাই, ক্যামেরাটা ঠিক করে দেন একটু জাহিদ ভাই। হ্যাঁ, আগেরটাই তো ভালো ছিল, সুইচ অফ করে অন করে দিতাম, সাথে সাথে চালু হয়ে যেত। এখন তো এটা মাথা আউলায় যাচ্ছে। আসেনি, আসছে আসছে আসছে, আবার গেছে, আসছে, হ্যাঁ আসছে। আবার কি আসলো? আসছে। এরকম ব্লোন আউট লাগতেছে কেন? কালারটা এক্সপোজার বাড়ায় দিছে মনে হচ্ছে। হুম, তো চলো, খচ্চরামি শেষ, 2 মিনিটের ব্রেক শেষ, আমরা এখন মূল জায়গায় চলে যাই। দেখো, লাল সালু উপন্যাসটা একে তো পপুলার, আমরা জানি এটা একটা কি সামাজিক উপন্যাস। কি উপন্যাস? সামাজিক উপন্যাস। আরো এক্সপোজার বাড়ে গেল মনে হচ্ছে। ভূত, তাই তো। আমাকে কি পুরো ক্লাসে এরকম লাগতেছিল?
চেহারা ধপধপা ভূতের মতন। আরে ধুর, এটা আবার কি আসছে? আপনি কি শাহেদ ভাই একটু আশা লাগবে, দেখেন ইয়া চলে আসছে, অন্য একটা অপশন চলে আসছে যে কি একটা ডিসপ্লেতে ভিডিও মনে হয় চলে আসছে। এটা না, এটা না, অন্য ভিডিও, ইয়ার ভিডিও মনে হয় চলে আসছে অপশনে, আউটপুটে। সায়েন্সের ক্লাস। না না, চলতেছে না, আটকে আছে ডিসপ্লেতে। এটা চলে আসছে, এই ঠিক করে দিয়ে গেল, তারপরে এটা আসছে এখন। এটা নেই, ওর ভিতরে মনে হয় ভিডিও ছিল, ওটার আউটপুট আসছে, ওখানে ইয়ে করলো। ঠিক আছে, এক্সপোজার প্রচুর বাড়ানো, চেহারা ভূতের মতন লাগতেছে। আচ্ছা, ভূত ঠিক করতে যায় আরেকটা ভূত চলে আসছে, দরকার নাই। ওকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সায়েন্স একটু পড়াবো নাকি? চলো সায়েন্সের কোন একটা টপিক পড়ানো শুরু করি। আমি নিজে বক্তব্য, তাই আমি নিজে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তো চলো একটু সায়েন্সও পড়াই দিলে পারতাম, কি বলো, তাই না? আচ্ছা ঠিক আছে, এখনো ভূত আসি, ভূতই থাকি, আমাকে না দেখে পড়া দেখো। লাল সাল উপন্যাস প্রথম প্রকাশিত হয় 1948 খ্রিস্টাব্দে, ঢাকার কমরেড পাবলিশার্স এটি পাবলিশ করে, প্রকাশক মোহাম্মদ আতাউল্লাহ। লাল সালু কবে? 1948 সালে সবার আগে পাবলিশ হয়। কত সালে? 1900। ক্লাস গুগল মিটে যায়নি ভাইয়া, আজকের ক্লাসটা গুগল মিটে দেইনি তো, এটা শুধু ইউটিউবে হচ্ছে, মিটে হচ্ছে না। ওকে ঠিক আছে, সো চলো সবকিছুর বাইরে একটু ব্রেক নিলাম আমরা 5 মিনিট। এখন এই টপিকটা একেবারে 10 মিনিটের মধ্যে মাথায় গেঁথে ফেলবা, যেন আজকের ক্লাসের পরে আর না পড়তে হয়। কি সেটা? লাল সালু উপন্যাস একটা সামাজিক উপন্যাস, শেষ। তারপরে কি? এটার পাবলিশ, অর্থাৎ সবার প্রথম পাবলিশ হয় 1948 সালে। কোথায় পাবলিশ হয়? হচ্ছে কমরেড পাবলিশার্সের এবং মোহাম্মদ আতাউল্লাহর পক্ষ থেকে এটাকে পাবলিশ করা, অর্থাৎ তিনি ছিলেন প্রকাশক। পুরো সব তথ্য পাওয়া যায় কোন পাবলিশার্স? কমরেড পাবলিশার্স। তারপরে লাল সালুকে উর্দু অনুবাদও করা হয় 1948 সালের পর। এটা এত বেশি পপুলার হয় যে পাকিস্তানে 1960 সালে এটাকে উর্দু ভাষায় অনুবাদ করা হয় এবং নাম হয় ইংরেজিতে, অর্থাৎ বাংলিশে লাল সালু। বাংলিশে এটার নাম হয়ে যায় লাল সালু। এটার অনুবাদ কে করেন? কলিমুল্লাহ। তাহলে লাল সালুকে উর্দু ভাষায় অনুবাদ করেন কে? করেন হচ্ছে কলিমুল্লাহ। তারপরে 1961 সালে তার বউ, অর্থাৎ আমাদের এত বেশি পপুলারিটি পাওয়ার পরে তার বউ এটাকে কোন ভাষায় করেন? এটাকে হচ্ছে, অর্থাৎ আমাদের আয় মারি কি, এটার একটা কি আয় মারি দিব, অর্থাৎ অ্যান ম্যারি থিবো, এমন একটা অবস্থা হচ্ছে। তার বউয়ের নাম কি? অ্যান ম্যারি থিবো। তিনি এটাকে ফরাসি ভাষায় অনুবাদ করেন। তাহলে লাল সালুর ফরাসি অনুবাদক কে? সৈয়দ ওয়ালিউল্লাহর বউ অ্যান ম্যারি থিবো। এবং সেটা তিনি কি ফরাসি ভাষায় অনুবাদ করার পরে এটার নাম হয় l'arbre sans racines। কি নাম? l'arbre sans racines নামে এই বইটাকে পাবলিশ করা হয়। পাবলিশ করে কে? এডিশনস ডি সোল নামে একটা প্রকাশনী, অর্থাৎ ফ্রান্সের একটা প্রকাশনী। এবং 1963 সালে এই অনুবাদটির একটা পরিমার্জিত এবং সুন্দর একটা কি
এটার একটা সুন্দর ইয়ে প্রকাশিত হয়। ওকে, তাহলে 1961 সালে আমরা এটার ফরাসি অনুবাদ পাই। ফরাসি মানে কিন্তু ফ্রান্স, পার্সি মানে হচ্ছে পার্সিয়ান। তো ফ্রেঞ্চ ভাষায় এটাকে অনুবাদ করেন তার বউ, আয় তোরে মারি দিব, তাই না, এই আয় মারি দিব, তো সেই জায়গা থেকে অ্যান মারি থিব। ঠিক আছে, অ্যান মারি থুবো, বা এটাকে আরেক এলাকার ভাষা আছে, তোরে কিন্তু মারি থুবো, থুবো নামে কিন্তু মানে কি রাখবো, এটাও এই হিসেবে মনে রাখতে পারো। আয় মারি থুবো মানে কি মারে রাখবো, তাই না, যেভাবে মনে রাখতে পারো সেভাবেই মনে রাখবা। অ্যান ম্যারি থিবো, তিনি এটাকে ফরাসি ভাষায় অনুবাদ করেন। বইটার নাম হয়ে যায় লার্ব্রে সান্স রেসেন, যেটা কি থেকে পাবলিশ হয়, এডিশনস ডিসউইল নামে একটা, কি থেকে, এডিশনস ডিসউইল নামে একটা হচ্ছে প্রকাশনা জায়গা থেকে। এবং 1963 সালে এটাকে আবার একটা পরিমার্জিত সংস্করণ প্রকাশ করা হয়। তারপরে কি, তারপরে হচ্ছে 1967 সালের ঘটনা, এটার ইংরেজি অনুবাদ পাবলিশ হয় এবং খুবই গুরুত্বপূর্ণ, এটার ইংরেজি অনুবাদ আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ নিজে করেন। এটার ইংরেজি অনুবাদ কি সৈয়দ ওয়ালিউল্লাহ নিজে করেন। আমাদের বইয়ে অনুবাদের প্রশ্ন আছে মাত্র 3টা, এই 3টা যদি ভুলো তুমি খচ্চর ছাড়া আর কিচ্ছু না। কেন, বারবার বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ, বইটার নাম হচ্ছে গীতাঞ্জলি দ্য সং অফারিংস, এই বইটার ইংরেজি অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর নিজে করেন। আরেকটা আছে কি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ, ইংরেজি অনুবাদ বইয়ের নাম হচ্ছে দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট, এটার অনুবাদ জসিমউদ্দিন নিজে করেন নাই, করছে কে, E.M. মিলফোর্ড। এরপরে পাবো সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালুর ইংরেজি অনুবাদ ট্রি উইথাউট রুটস, ট্রি উইথাউট রুটস, এটার ইংরেজি অনুবাদ সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই করেন এবং এটাকে পাবলিশ করে কে, চাট্টো অ্যান্ড উইন্ডাস লিমিটেড, চাট্টো অ্যান্ড উইন্ডাস লিমিটেড। এই ছিল। এর পরে লাল সালুকে আরো কোন ভাষায়, জার্মান ভাষা, চেক ভাষা সহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। এটা বেশ পপুলার একটা উপন্যাস হয়ে দাঁড়ায়, এটার উপর একটা মুভিও বানানো হয়েছে। তো লাল সালু একটা সামাজিক উপন্যাস, শুরুটা হয় 1948 সালে, কমরেড পাবলিশার্স দিয়ে বাংলা ভাষায় পাবলিশ হয়ে যায়। তারপরে 1960 সালে এটার উর্দু অনুবাদ অর্থাৎ পাকিস্তানে পাবলিশ করেন কে, কলিমুল্লাহ। কে পাবলিশ করেন, কলিমুল্লাহ, নাম ছিল বাংলিশে অর্থাৎ ইংরেজিতে লাল সালু লেখা। তারপরে এর ফরাসি অনুবাদ করেন তার বউ অ্যান ম্যারি থিবো, তিনি কি করেন, তিনি তার ফরাসি অনুবাদ করেন এবং এটাকে নাম দিয়ে দেন লার্ব্রে সান্স রেসেন্স, যেটাকে পাবলিশ করে এডিশনস ডিসউইল পাবলিকেশন, এবং 1963 সালে এটার আরেকটা ভার্সন বের হয়। তারপরে এর ইংরেজি অনুবাদ হয় 1967 সালে, সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই করেন এবং নিজে করে এটাকে কার দ্বারা, চাট্টোস অ্যান্ড উইন্ডাস লিমিটেড এর মাধ্যমে এটাকে বাজারে আনেন এবং এটাকে পরবর্তীতে জার্মান, চেক সহ অনেক ভাষায় করা হয়েছে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, অনেক কিছু জীবনে একটা মানুষের প্রতারণার ঘটনা এত বেশি ডিটেইলডে করা হয়নি। তাহলে লাল সালু উপন্যাসের ব্যবচ্ছেদ করে আমরা পুরোটা কি, পুরো থিম হচ্ছে ধর্মের অপব্যবহার ও এর বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশক একটি সামাজিক উপন্যাস। তাহলে এর পুরো থিমটাই হচ্ছে ধর্মের অপব্যবহার ও এর বিরুদ্ধে একটি প্রতিবাদ প্রকাশক, এবং তার বাইরে কি, গদ্য রীতিতে রচিত উপন্যাসটির চরিত্রের সংলাপে আঞ্চলিক কথ্যরীতিও ব্যবহার হয়েছে। তারপরে প্রকাশ তথ্য মনে রাখতে হবে, লাল সালুর প্রধান উপাদানই হচ্ছে তৎকালীন সমাজে বাস্তবতা, মানুষের অশিক্ষিততার দিক যেটা আছে সেটা। লাল সালু উপন্যাসের ক্ষেত্রে সৈয়দ ওয়ালিউল্লাহ একজন মানবতাবাদী লেখক। কিছু দিক দিয়ে লাল সালু কি একটা চরিত্র নির্ভর উপন্যাস, খুবই গুরুত্বপূর্ণ। কেন, কারণ এই উপন্যাসে কিন্তু মোস্ট অফ দ্য টাইম তোমার চরিত্রর কথা, চরিত্রের ঘটনাই মূল হয়ে ওঠে উপন্যাসের আশেপাশের আঙ্গিকের চেয়ে বেশি। এবং লাল সালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ। এখন মজিদ যেহেতু আসছে, মজিদকে নিয়ে একটা কথা জেনে রাখো ভাইয়া, মজিদ কেমন ক্যারেক্টার জেনে রাখো। মজিদ তো নরমালি একটা শর্ট, তারপরে কি, তারপরে হচ্ছে চালাক, তারপরে হচ্ছে কি স্বার্থপর, তারপরে হচ্ছে কি প্রতারক চরিত্র, প্লাস একটা জিনিস যেটা জানো না তোমরা, মজিদ একটা কি একা বা
একাকিত্বের বশবর্তী চরিত্র। কি বলো দেখি, একা বা একাকিত্বের বশবর্তী চরিত্র, এই রূপটাও আমরা মসজিদের এখানে পাবো। সে প্রতারক, সে সবকিছুই, তার বাইরেও সে একা বা একাকিত্ব চরিত্র। কেন একাকিত্বের বশবর্তী চরিত্র কেন? কারণ হচ্ছে তার এই সব প্রতারণার বাইরে তার কোনো সহযোগী নেই। সে নিজের ফাঁকা জীবনকে একটু উন্নত করার তাগিদে সে প্রতারণার আশ্রয় নেয়, কিন্তু দিন শেষে কেউই তার আপন নয়। সে সবার কাছেই অ্যাক্টিং করে বেড়ায়, তাই না? তো সেই জায়গা থেকে এই ভণ্ড মজিদের একটা কি নিঃসঙ্গ চরিত্র একে বলা যায়। ইয়েস, হ্যাঁ, গুড জব। একটা নিঃসঙ্গ চরিত্র হিসেবেও আমরা পাবো। তো আজকে আমাদের উপন্যাসের আলোচনা এ পর্যন্তই শেষ হয়ে যাবে, নাকি এই শব্দার্থগুলো ভাইয়া পড়াই দিব? শব্দার্থগুলো পড়াই দেই, তাহলে কালকে একদম ডিরেক্ট উপন্যাসে শুরু করব। ওকে, শব্দার্থগুলো পড়াই দেই, তাই না? আরশ, প্রথম শব্দ হচ্ছে আরশ, আল্লাহর সিংহাসন পারবো। এখানে বইমাত্রেয়, এখানে গুরুত্বপূর্ণ কি পাবো বলো দেখি? বইমাত্রেয়, এবং বইমাত্রেয় মানে কি আমরা সবাই জানি, বিমাতার গর্ভজাত ভাই বা সৎ ভাই, অর্থাৎ বাপ এক মা আলাদা। বাপ কি এক, মা আলাদা, অর্থাৎ অন্য মায়ের। ঠিক আছে, ওকে। তারপরে কি ভন্ডুল মানে কি পণ্ড বা ব্যর্থ হয়ে যাওয়া। মুকরু দরকার নাই, রোশনা অ্যাডমিশনে আসা কোশ্চেন। রোশনাই শব্দটা ব্যবহার করা হয় আলোর উজ্জ্বলতা বোঝাতে, এবং মাথায় রাখবা আলোর রোশনাই, এটা তোমাদের কিসের জন্য? রিটেনের জন্য। আলোর রোশনাই এটা একটা বাহুল্য দোষের শব্দ। আলোর রোশনাই নামে কোনো শব্দ হয় না। রোশনাই মানেই হচ্ছে আলোর উজ্জ্বলতা বা আলোক উজ্জ্বলতা। তাই আলাদা করে আলোর রোশনাই ব্যবহার করা মানে হচ্ছে আলোর উজ্জ্বলতা। ঠিক আছে, রোশনাই শব্দের অর্থটা মনে রাখো। ওকে, ঠিক আছে, ওকে। তারপরে চলো, নিরন্তর মানে অন্ত নেই, এবং আরেকটা অ্যাডমিশনের কোশ্চেন প্রতিভু। প্রতিভু মানে কি? প্রতিভু মানে হচ্ছে প্রতিনিধি। প্রতিভু মানে হচ্ছে প্রতিনিধি। ওকে, ঠিক আছে। যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো তো আমাকে দাগাই দিতে হবে ভাইয়া, তাই না? সবগুলো এরকম র্যান্ডম পড়ে লাভ নাই। যেমন মূর্ছা, গুজরান, এগুলো নরমাল শব্দ। গুজরান মানে কি? তিনি তার জীবন গুজরান যাপন বা অতিবাহন করেন। তারপরে দেমাক, অহংকার, আড়ষ্ট, এগুলো আমরা পারবো, এগুলোতে টাইম ওয়েস্ট না করি। তারপরে আমরা হচ্ছে শব্দার্থের এই বেসিক আলোচনা শেষ। বাট বাট বাট, এখানে হচ্ছে উত্তরবঙ্গ। আমরা আমাদের গল্পে উত্তরবঙ্গকে একটা নামে ডাকা হয়, সেটা যে কে বলতে পারবা? ঝটপট বলো দেখি। উত্তরবঙ্গকে একটা নামে ডাকা হয়, সেই নামটা কি? উত্তরবঙ্গকে একটা নামে ডাকা হয়, সেই নামটা কি বলো দেখি? বলো, এই 1 ঘন্টা টাইম পাবা তো, গোসল করবা, খাবা 1টা বেজে থেকে। ওকে, মাঘে মুল্লুক না হয়নি, গারো পাহাড়, নর্থবঙ্গ, গারো পাহাড়। এই কি বলে রে, উত্তরবঙ্গকে গারো পাহাড় বলতেছে কে? বাহে মুলুক। ইয়েস, বাহে মুলুক দ্বারা উত্তরবঙ্গকে বোঝানো হয়। কি বাহে মুলুক দ্বারা কি বোঝানো হয়? উত্তরবঙ্গকে বোঝানো হয়। আরো কিছু শব্দার্থ আছে যেটা এইখানে নাই, আমাকে দিচ্ছি, নোট করো। তারপরে আসে হচ্ছে বতর। বতর শব্দের অর্থ কি? উত্তর করো। ক্লাসটা আমি ইউটিউবেই নিতে বলবো, তোমাদের আর যেন ঝামেলায় পড়তে না হয় ভাইয়া। আমি বলে দিয়ে যাবো যেন ক্লাস ইউটিউবে নেয়, না হলে বেকার। টিচারেরও মানসিকতা অন্যরকম হয়ে যায়, একটা আলাদা জোশ নিয়ে ক্লাসে আসে, তারপর সেই জোশটা বা ফান করার যে মুডটা ওটা নষ্ট হয়ে যায়। সিম্পল কথা, তোমাদের সাথে কন্ট্যাক্ট করতেছি, মাঝখানে ফ্লোটা নষ্ট হয়ে গেলে, তাই না? ওকে, বতর মানে কি দেখি? ফসল কাটা হয়নি, ফসল কাটার সময়। এক্সাক্ট মাথায় রাখবা, বতর এই লাল শিয়াল উপন্যাসে বতর মানে হচ্ছে ফসল কাটার দিন।
একদম যেই দিন ফসল কাটবা সেটাই হচ্ছে বতর। বতর মানে ফসল কাটার দিন। আরো একটা শব্দ আছে, সেটা কি? সেই শব্দটা হচ্ছে বেওয়া। বেওয়া শব্দের অর্থ কি? বেওয়া শব্দের অর্থ কি? উত্তর করো। বতর মানে কি? বতর মানে হচ্ছে ধান কাটার দিন। ধান কাটার দিন উপযুক্ত সময় অন্য অর্থে ব্যবহৃত হবে নরমালি, বাট যদি লাল সালু উপন্যাসে বতর অর্থ কি, তখন জাস্ট ধান কাটার দিন। বাট নরমালি বতর শব্দটা উপযুক্ত সময় অর্থে ব্যবহার হয়, আবার ধান কাটার উপযুক্ত সময় অর্থে ব্যবহার হয়, বাট লাল সালুতে এটা শুধুমাত্র বতর দিন অর্থেই ব্যবহার হয়েছে। ওকে, ঠিক আছে। বেওয়া মানে বিধবা। লাল সালু উপন্যাসে বেওয়াকে? হাসুনির মা। লাল সালু উপন্যাসে আরো বেওয়াকে? রহিমাও আমাদের বেওয়া। বাট ঝামেলা হচ্ছে রহিমা ছিল, বেওয়া ছিল, বাট পরবর্তীতে তো তার বিয়ে হয়েছে। হাসুনির মার কি পরে আর বিয়ে হয়েছে? হয় নাই। তাহলে বেওয়া থেকে গেছে কে? হাসুনির মা। রহিমা বেওয়া থেকে মজিদের কি হয়ে গেছে? মজিদের বউ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। বেওয়া বানাইছে যার বউ নেই, যার স্বামী নাই। ওকে, ওকে। এবং আরেকটা জিনিস আছে, সেটা কি বলো দেখি? বয়েত। বয়েত শব্দের অর্থ কি? এটা অনেকেই ভুল করো, এই জিনিসটা ভুল করা যাবে না। বয়েত শব্দের অর্থ কি? বেওয়া, বয়েত, বতর, সব ব দিয়ে শব্দ। বেওয়া, বয়েত, বতর সব কি? বকিউব। এটাকে এই তিনটা শব্দার্থকে অ্যাডমিশনের জন্য তোমরা মনে রাখবা ভাইয়ার নতুন সূত্র, সেটা হচ্ছে বকিউব। এই বকিউবের তিনটা শব্দার্থ আমাদেরকে মনে রাখতে হবে। বতে বেওয়া, বতে বতর, বতে কি বলো দেখি? বয়েত। তাহলে বকিব সূত্রতে তিনটা জিনিস মনে রাখবা, কি কি? সেটা হচ্ছে বেওয়া, বতর, বয়েত। বয়েত শব্দের অর্থ, বয়েত শব্দের অর্থ যে ওয়াজ লিখছে, এদিকে আসো একটা চটকানা খায় যাও। বয়েত মানে হচ্ছে তোমার কবিতা বা ছন্দ। কবিতা বা ছন্দ, এটা কি পপুলার কোনো প্রবাদ অর্থেও ব্যবহার হবে না। কবিতা বা ছন্দ কোনো কিছুরকে বলা হয়, যেমন আছে কি সোবাতে সোয়ালে তুরা সোয়ালে কোনা। ঠিক আছে, কবিতার অংশ, কবিতা বা ছন্দ এই অর্থে ব্যবহার হবে। ঠিক আছে, ওকে। আরে মসজিদের সাথে একটা কাজ করা মেয়ের বিয়ে হয়, তার স্ট্যান্ডার্ড অনেক বেশি না, বুঝো না? ওকে, ঠিক আছে। তাহলে কি কিউবের সূত্র মনে রাখবা। হ্যাঁ ভাইয়া, আমার পেটের ভিতরে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে, গড়গড় গড়গড় আওয়াজ করতেছে। মাইকটার আরেকটু যদি ডেনসিটি বেশি হইতো আমার তাহলে, বা কি এখানে বলে ওটা কে জানি, মাইকের গেইনটা বাড়ায় দেওয়া যায় তো পেটের গড়গড় আওয়াজ শুনতে পারতা। ঠিক আছে, তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের আলোচনা। আজ এখানেই শেষ করছি, এবং আগামী দিন তোমাদের জাস্ট দেখায় রাখি কি হবে। তোমরা এতদিন বই থেকে ভাইয়া দাগায় দেয় পড়ি, এবং আগামী কালকে তোমাদের নাটক উপন্যাস নিয়ে কাহিনী হবে। ভুল করে শিখবা তোমরা। কি করে শিখবা? কালকে, আগামী কালকে ভুল থেকে শিক্ষা গ্রহণ করবা তোমরা, এবং সেইভাবে শিখবা। তো সেই জায়গা থেকে দেখো আমাদের এই পুরো ক্লাসের স্লাইড আছে কয়টা? ক্লাসের স্লাইড আছে টোটাল 142টা। একটা পেজ বাদ দাও, 141টা পেজের একটা প্রিপারেশন হবে আগামী কালকে। এবং আগামী কালকেই নিব আমি, যেহেতু তোমাদের আগামী কালকে সাপ্তাহিক পরীক্ষা আছে, কালকে উপন্যাসের পাঠ চুকায় দিব। তো ওরকম 2.5 থেকে 3 ঘন্টার একটা প্রিপারেশন নিয়ে আসিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা উপন্যাস খতম করব। ওকে, ঠিক আছে। তো আজ এ পর্যন্তই থাকলো, আগামী ক্লাসে আবার দেখা হবে। ওকে, ঠিক আছে ভাইয়া, ইনশাআল্লাহ সবার জন্য বেস্ট অফ লাক। এবং চিন্তা, আবারও রিকোয়েস্ট, গুগল ক্লাসরুমটাতে জয়েন করে ফেলো ভাই, তাহলে এই ঝামেলা আর হবে না। ক্লাস নিয়ে আমরা খুব সুন্দরভাবে ক্লাস করতে পারবো। ওকে, সবার জন্য শুভকামনা। পিডিএফ আপলোড করা আছে, পিডিএফ ড্রাইভ লিংকে দেখো, লেকচার শিট অনুযায়ী আপলোড করা আছে। পিডিএফ 2, 1, 2 যত ব্যাচ আছে সবার জন্যই বলছি। ওকে ভাইয়া, ঠিক আছে। কারো কনফিউশন আছে এর মধ্যে কিছু?
থাকলে জানাতে পারো।